তারপর হাসান রুবাইদের কথাও ভালো হয়েছে, আরিফ তো অনেক ভালো কথা বলছেন। আমার মনে হলো যে ওনাদের কথার সূত্র ধরে আমি কিছু কথা বলি, তাইলে রিলিভেন্ট হইতে পারে। তারপরে আমার কথা অল্প একটু বললাম আর কি। যেমন ইসমাইল হোসেন শেখের পুরো আলাপটা আমি শুনছি, উনি আমার ধারণা খুব ভালো মানে ডিটেইলে বলার চেষ্টা করছেন। তো ওনার কথার সাথে যে জায়গাগুলিতে আমার অ্যাড করার আছে ওই পয়েন্টগুলি আমি একটু বলবো। যেমন প্রথমে একদম বলার শুরুতে উনি একটা বলতেছিলেন যে বাংলাদেশের গল্প কিভাবে শুরু হইল। ওই যে একটা ঐতিহ্য, কলকাতার একটা ঐতিহ্য আছে, যেমন ধরেন বাংলা উপন্যাস গল্প এগুলি তো শুরু হয়েছে ওই যে বঙ্কিম যখন লিখতে শুরু করলেন, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ এরকম বিভূতি বসু, অন্যান্যরা এভাবে হচ্ছে একটা ফিকশনের ঐতিহ্য আমরা দেখি। তো এইটার সাথে আমি যেটা রিসেন্ট টাইমে আমি কয়েকবার বলার চেষ্টা করছি, বাংলাদেশের সাহিত্য বলে আলাদা ধরনের একটা সাহিত্য আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমার একটা কথা। আরেকটা কথা হচ্ছে যে ফিকশন যেমন ধরেন যেহেতু লিখিত রূপ আসছে, প্রেস আসছে, সেই কারণে কলকাতার পরে এক ধরনের লিখিত ব্যাপার হয়েছে। কিন্তু এর আগে কি আমাদের এখানে ফিকশন ছিল না? যেমন ধরেন মানসিক গীতিকা, এটা কিন্তু এক ধরনের ফর্ম অফ ফিকশন। কারণ তখন ছিল যে সাহিত্য মানে হচ্ছে একটা গীতি কবিতা হবে, মানে আপনাকে একটা ছন্দে লিখতে হবে। কিন্তু দেখবেন যে যত কিছুই হয়েছে, যেমন মহুয়া পালা যেটা, এটাকে আপনি কিন্তু যতটা একটা কবিতা তার চাইতে বেশি কিন্তু কাহিনী। তো সুতরাং ফিকশনের ঐতিহ্য হিসাবে আমাদের এটা একটা মুশকিল যে ধরেন যেহেতু কলোনিয়াল পিরিয়ড থেকে হচ্ছে বা রিটেন ফরম্যাটে আসতে শুরু করছে, আমরা এইটাকে হচ্ছে কাট অফ পয়েন্ট বা শুরুর পয়েন্ট কিন্তু আইডেন্টিফাই করি। তো আমার ধারণা এখানে কোশ্চেন আছে বা এই জায়গাটাকে আমাদেরকে কোশ্চেন করতে পারা উচিত। তো এই জায়গাটাকে যদি আপনি বাদ দেন, তাইলে দেখবেন যে ফিকশনের ঐতিহ্য কিন্তু অন্যরকম। মানে অনেক এখানে মাল্টিপল ওয়েজ আছে, মানে ডিফারেন্ট ওয়ে থেকে আপনি ফিকশনের ঐতিহ্যটাকে কানেক্ট করতে পারেন। এবং এই আমি এটাও বলছিলাম কিছুদিন আগে, আপনার আর্টের ধারণা কিন্তু আপনার আর্টকে হচ্ছে এফেক্ট করে। আপনি কোনটাকে ভালো সাহিত্য ভাবতেছেন সেটার উপর বেস করেই কিন্তু আপনি সাহিত্য করেন, নট নেসেসারিলি যে আপনার আর্টের ধারণা ভালো হইলেই আপনার আর্ট ভালো হবে। তো এই কারণে আমাদের এখানে যে এস্টাবলিশড আর্ট থটগুলি আছে সেগুলিকে আমাদের প্রশ্ন করতে পারা, রিভাইজ করতে পারাটা এটা জরুরি আর কি। আরেকটা জিনিস ইসমাইল হোসেন বলতেছিলেন, সেটা হচ্ছে যে ওই হোসেন হানিফের গল্পের জায়গাগুলিকে আইডেন্টিফাই করতে গিয়েছে উনি অনেক স্পষ্ট ভাবে হচ্ছে বলছেন এখানে গ্রে এরিয়া কম। তো এইটা আমি মানে ধরেন এটা সত্যি কথা, মানে তার জায়গাগুলো অনেক স্পষ্ট। আমরা সাহিত্যের ধারণাতে এটাও খুব আমাদের এখানে এস্টাবলিশ যে আপনি একটা সাহিত্য করতে যাচ্ছেন, আপনি একটা কবিতা বলতে যাচ্ছেন, কবিতা লিখতে যাচ্ছেন, আপনাকে একটু ইনহার বিনহার বলতে হবে বা অস্পষ্ট ভাবে বলতে হবে। আপনি যত স্পষ্ট ভাবে বলবেন তত যেন সাহিত্য গুণ নাই হয়ে গেল। তো এটা সবসময় সত্যি না, মানে কিন্তু এটা আমাদের এখানে একটা এস্টাবলিশ ধারা। এটাকে এখন হোসেন হানিফ ভেঙে ফেলতে পারছেন, করে ফেলতে পারছেন সেটা না, কিন্তু কথা হচ্ছে আমাদের ওই জায়গাটাকেও প্রশ্ন করতে পারা উচিত যে আমরা একটু মানে কি বলবো অস্পষ্ট ভাবে কথা বললাম, এই পক্ষ না ওই পক্ষ না, একটু নিরপেক্ষ ভাবে কথা বললাম, সেটা ভালো সাহিত্য হয়ে উঠলো সেটা মেবি না আর কি। সেটা বা সেটা হইতে পারে কিনা সেই প্রশ্নটা আমাদের করতে পারাটা দরকার। আর আরেকটা জিনিস আছে ওই যে চিন্তার ব্যাপারটা, চিন্তার সাথে আর্টের একটা রিলেশন আছে। কিন্তু আপনি দেখবেন যারা গ্রেট আর্টিস্ট এরা সবসময় গ্রেট চিন্তক ছিলেন সেটা কিন্তু নেসেসারি না। যেমন ধরেন আমি একটা জিনিস দেখি ওই যে আমার তো খুব হচ্ছে সিলেটের ওই যে বাউল আব্দুল করিম, ওনার আমি খুব পছন্দ করি ওনার, মানে এবং আমি মনে করি আমাদের এখানে গান কবিতা আলাদা করে ফেলা হচ্ছে বলে, কিন্তু ওনার যে মানে গানের লিরিক্স এটা খুব সুন্দর কবিতা আর কি। কিন্তু উনি কিন্তু খুব বড় চিন্তক ছিলেন তা কিন্তু না, উনি ওনার মতো করে ওনার চিন্তা কিন্তু আছে, উনি বুঝছেন। হ্যাঁ, আমাদের এখানেও দেখবেন যারা হচ্ছে আমরা এই সমস্যাগুলি হয় ওই ঠাকুরের কারণে সমস্যা হয় আর কি, যেহেতু ওনাকে আমরা বড় ভাবি, আমরা মনে করি ওনার চিন্তাও খুব ভালো, ওনার আর্টও খুব ভালো। এইটা নট নেসেসারি। একজন আর্টিস্টের কাজ হচ্ছে আপনার কি বলবো যে একটা কানেকশনের জায়গা তৈরি করা, হ্যাঁ, এক ধরনের হচ্ছে অ্যাটাচমেন্ট তৈরি করা, এবং সেটা যদি
চিন্তার জায়গা থেকে সুপিরিয়র ঘটনা হবে সবসময় কিন্তু তা না। অনেক সময় আগে আপনি ভুল আর্ট পাবেন, যেমন ধরেন ওই যে ভিএস নাইকল তো নোবেল পর্যন্ত পাইছেন। ওনার লেখা আপনি পড়েন, লেখা কিন্তু খুব সুন্দর, কিন্তু ওনার থটের জায়গা দেখেন যে ওনার থটের সাথে আপনি মিলাইতেই পারবেন না, মানে খুবই বাজে। বা ধরেন নীলশ্রী চৌধুরী, উনি যে গ্রেট থিঙ্কার তা কিন্তু না। উনি যখন ওই ইয়ের ঘটনাগুলি ঘটতেছে, 1971-এর ঘটনাগুলি ঘটতেছে, মেবি হি ইজ দ্য ফার্স্ট পারসন সে যেটা বলতেছিল যে বাংলাদেশ যে হচ্ছে ইন্ডিয়ার জন্য খারাপ হচ্ছে। কারণ এরকম ছোট রাষ্ট্র হইলে হয় কি যে এরা বড় রাষ্ট্রের প্রতি হচ্ছে সবসময় একটা সন্দেহজনক ভাবে থাকে, এবং বড় রাষ্ট্র হচ্ছে এটাকে কন্ট্রোল করতে গিয়ে বিপদে পড়তে পারে। মানে ওনার অন্য অনেক চিন্তাই দেখবে যে খুব ভালো, কিন্তু উনি যে জায়গা থেকে চিন্তাকে কানেক্ট করেন সেটা আপনি নিতেই পারবেন না। মানে এইরকমের একটা জায়গা আছে, আমরা মনে করি যে যে ভালো চিন্তক সে যেন ভালো আর্টিস্ট, এইখানে ডিফারেন্সের একটা জায়গা আছে। মানে একটা চিন্তার লেভেলে আপনি তো অবশ্যই কানেক্ট করেন কোন জিনিসকে, প্রত্যেকটা আর্টিস্টই, কিন্তু এই দুইটা জায়গাতে আলাদা করতে পারাটা আমার মনে হয় ভালো। আরেকটা জিনিস হচ্ছে ওই এইটার সাথে আমি একমত না যেটা ইসমাইল হোসেন বলছেন যে মিডল ক্লাস, এই ন্যারেটিভটা আছে যে মিডল ক্লাস কানেক্ট করছে বলে হচ্ছে যে ওই জুলাই সফল হয়েছে। ব্যাপারটা উল্টা আমি দেখি, যে ধরেন যখনই দেখা গেছে জুলাই সফল হইতে যাচ্ছে তখন মিডল ক্লাস বুঝতে পারছে এটাতে পার্টিসিপেট না করলে আমরা হারায় যাব, এবং এই উল্টা ঘটনাটা ঘটছে। এবং এখনো ওনারা কি চেষ্টাটা করতেছে জুলাই সাহিত্য নিয়ে, এই রুবাই যেটা বললেন, ওনারা ইনাকে কিন্তু বোঝানোর চেষ্টা করছে একটা জুলাইয়ের সাহিত্যের প্রথম বই সম্ভবত বের করছে প্রথম আলো, হ্যাঁ, তারপর জুলাই নিয়ে প্রথম কোটপত্র সম্ভবত বের করছে হচ্ছে ডেইলি স্টার। কারণ ওনারা হচ্ছে কি, ওনারা বুঝতেছে যে জুলাইয়ের যে কন্ট্রোল এটা তো ওনাদের হাতে নাই। ওনারা এখন শিল্প সাহিত্য দিয়ে, কোটপত্র দিয়ে, নানান ধরনের জিনিসপত্র দিয়ে এটাকে কন্ট্রোলে আনতে চাইতেছে। জুলাই সাহিত্যের এই জায়গাটাও আছে, মানে শুধু সংকট সম্ভাবনা না, যে জুলাই ন্যারেটিভটাকে কে দখল করবে, সবার আগে কে দখল করবে, কিভাবে দখল করবে আর কি। তো মিডল ক্লাস হচ্ছে জুলাইয়ের সাথে এই জায়গাটাতে আছে, যে ওরা যখন বুঝতে পারছে যে না হাসিনার তো আর বাঁচানো যাবে না, তখন করছে কি যে না ঠিক আছে ওদের সাথে যাই, এবং ওরা নানান ধরনের ঝামেলা করার চেষ্টা করছে। এগুলি তো আমরা ইভেন্টগুলির সাথে ফেসবুকে হোক নানান ভাবে হোক তো টাচে ছিলাম, আমরা দেখছি যে ওরা নানান ভাবে স্যাবোটাজ করার চেষ্টা করছে জায়গাটাকে। তো এটা তো শুধু মিডল ক্লাসের রোলটা নিয়ে আমার মনে হয় আমাদের খুব স্পষ্টভাবে বলতে পারা উচিত আর কি, যে মিডল ক্লাস জুলাইকে তৈরি করে নাই, বরং যখনই দেখছে জুলাই সফল হইতে যাচ্ছে তারা এটার উপর আসা ভর করছে আর কি। মানে এটা ওনাদের দোষের কিছু না অবশ্যই, কিন্তু ওনারা রিয়েল ফ্যাক্টর ছিলেন না আর কি। হ্যাঁ, যেমন আমি এর পরে মানে হচ্ছে 24শে জুলাইয়ের পরে নভেম্বর ডিসেম্বরে হচ্ছে রাজশাহীতে গেছি, তখন একজনের সাথে কথা হচ্ছিল, ওনারা হচ্ছে আসলে ওই সিভিল সোসাইটির এলিট গ্রুপের লোকজন, ওনারা বলতেছিলেন যে শিক্ষক নেটওয়ার্ক খুব ভালো রোল প্লে করছে আর কি। তো তখন আমি খুব অবাক, বলে যে ক্রুশিয়াল রোলটা প্লে করছে, তখন আমি খুব অবাক হইলাম। আমি বললাম যে দেখেন ওনারা একটা পার্ট ছিল, কিন্তু ওনারা তো কখনোই সেন্টার ফিগার ছিল না। ওনারা ছাত্রদের পাশে এসে দাঁড়াইছে, নানান ভাবে ইয়ে করছে, হেল্প করছে, কিন্তু ওনারা তো মেইন ফোর্স না। তো এটা দেখবেন মুক্তিযুদ্ধের সময় এটা হয়েছে, মানে 1971-এর যুদ্ধেও এটা দেখবেন যে ওই ধরেন ফিল্ডের যদি যুদ্ধ দেখেন এটা কিন্তু মিলিটারি ওয়ার হয়েছে, যেটা আমি বেশ কয়েক বছর ধরে বলার চেষ্টা করতেছি। কিন্তু দেখেন ঢাকা থেকে যারা ইউনিভার্সিটি স্টুডেন্টরা গেছে, যারা কলকাতায় প্রবাসী সরকার চালাইছে, ওনারা অবশ্যই রোল প্লে করছেন যুদ্ধ জিতার ক্ষেত্রে, কিন্তু দেখা গেছে যে ওনাদের রোলটাই মেন হয়ে গেছে। কিন্তু যে 11টা সেক্টর হয়েছে, যে যুদ্ধের কলা কৌশল হয়েছে, লোকজন যারা যুদ্ধ করছে, মানে গ্রাম শহর সব মিলে যারা ফিল্ডে নামছে, এদের কিন্তু আর আপনার মেইন রোলে নাই। তো জুলাই নিয়েও এরকম একটা ঘটনা, মানে ন্যারেটিভ গুলি তো নানান দিক থেকে তৈরি হইতে থাকবে, এটা আমরা ঠেকাইতে পারবো না, যে যার মতো করে নেগেটিভ ন্যারেটিভ তৈরি করবে। কিন্তু এখানে মাল্টিপ্লিসিটি তৈরি হচ্ছে কিনা সেটার ব্যাপারে আমাদের মনে হয় মানে খেয়াল থাকলে ভালো। আরেকটা জিনিস হচ্ছে ওই যে বলতেছিলেন জুলাইয়ের অন্য গল্পগুলি নাই কেন, এটা তো আসলে মানে আরো অনেক গল্পই হবে বা হইতে পারে আর এটা আমার ধারণা। আরেকটা হচ্ছে যে ওই যে আওয়ামী লীগ নাই কেন মানে জুলাইয়ের গল্পে, এটাও একটা ব্যাপার হিসেবে আসছে। তো এই গল্পগুলি আসবে আমার ধারণা,
তো এইটা ওই যে ইচকরিনের কথা বলতেছিলেন আপনি, তো ওনার সাথে আমার হচ্ছে জুলাইয়ের পরে কথা হচ্ছিল। তো ওই আড্ডাতে উনিও একটা বলতেছিলেন, একটা কাহিনীর কথা বলতেছিলেন যে উনি হচ্ছে 1971 এমন একটা ফ্যামিলিকে চিনতেন যারা হচ্ছে একটু বিহারি ভাবাপন্ন ছিলেন বা ওই রকমের। তো বললো যে 16 ডিসেম্বরে যখন সব জায়গায় বাংলাদেশের কথা উঠতেছিল তখন ওই পরিবারটা একদম ঘর অন্ধকার করে বসেছিল। তো তখন উনি বলতেছিলেন যে সব বিজয় তো আসলে সবার হয় না। তো বাংলাদেশে এরকম গ্রুপ অফ পিপল আছে, কিন্তু মানে ধরেন সেটাই মেইন ট্রেন্ড হবে তা কিন্তু না আর কি। কিন্তু ধরেন আজকে 40-50 বছর পরে কিন্তু অন্যান্য ন্যারেটিভ গুলি আসতেছে, হ্যাঁ, বা অন্যান্য গল্প সাহিত্য এন্ট্রি হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে যে জুলাই নিয়ে কথা হয় না তা কিন্তু না, বা ধরেন 1971 আগেও যে বাঙালি জাতীয়তাবাদের জায়গাটা তৈরি হয় না তা কিন্তু না। মানে কামরুদ্দিন আহমেদের লেখাপত্র পড়লে দেখবে 1966-তে উনি যে বই লিখছিলেন সেটা ছিল বাঙালি জাতীয়তাবাদের আসলে একদম মূল গ্রন্থ আর কি। পরবর্তীতে আওয়ামী লীগের বা ধরেন ছাত্র নেতারা যারা হচ্ছে এই জায়গাগুলিকে করছে, রেডি করছে, ওনারা কিন্তু কামরুদ্দিন আহমেদ দিয়ে ইন্সপায়ার্ড ছিলেন। তো জুলাইয়ের যে ঘটনাগুলি ঘটছে এখানে অনেকের পাঠচক্রের কথা আসে, আরো ভালো বলতে পারবেন। আমরা বাগবিচার থেকে অন্যান্য জায়গা থেকে অনেক জায়গা থেকে কথাবার্তা হয়েছে। এটা কিন্তু একটা ইন্টেলেকচুয়াল মানে ভ্যাকুয়াম থেকে এটা তৈরি হয় নাই। কিছু টু সাম এক্সটেন্ট এখানে একটা মানে প্রস্তাবনার জায়গাগুলো ছিল। আর কোনো বিপ্লবী আসলে ওইভাবে হয় না, যে মানে ধরেন যেভাবে চাইছে সেভাবেই যদি সেটাকে কপিকেট হয় সেটা বড় ঝামেলার ব্যাপার। জুলাইয়ের পরেও আমি বলছি আমাদের মেইন অ্যাচিভমেন্ট হচ্ছে জুলাই আমরা একটা ওপেন স্পেস তৈরি করতে পারছি, এবং আমাদের এখনকার দায়িত্ব হচ্ছে সেই ওপেন স্পেসটাকে আরো যত বড় করা যায়, যত টিকায় রাখা যায়। হ্যাঁ, মানে এখান থেকে একটা মানে সমাধানে যাইতে হবে, সেটা কিন্তু জরুরি না। এই জায়গাটা মিসিং এর ঘটনাগুলি কেন ঘটে? কারণ হচ্ছে আমরা একটা সোকল মূলধারা বলে আইডেন্টিফাই করে রাখছি, ওটা আসলে মূলধারার না। যেটা রুবাইতো কথা বলতেছিলেন যে ধরেন যতটুকু ওনারা দেখবেন যে এই যে মূলধারা, সোকল মূলধারা, ওনারা করে কি দেশের মানুষকে অ্যাপ্রোচই করে। ওরা হচ্ছে মিডল ক্লাসের এই গলিটাকে হচ্ছে ওরা আইডেন্টিফাই করে, এদেরকে মনে করে যে এরাই সব। এরা হচ্ছে মানুষের কাছে যাইতেই চায় না, বা যে সাহিত্য আমরা যে লিটারেচার আমরা পিপলকে অ্যাড্রেস করতে চাই, গণমানুষের কাছে যাইতে চাই, সেটাকে হচ্ছে ওরা ইনফিরিয়র করে রাখে। এইটা হচ্ছে মুশকিলটা আর কি। আমি এটা রুবাইতের জায়গাতে বলতেছিলাম। আরেকটা হচ্ছে যে ওই রুবাইত তো বলছেন মানে ভালো কথাই, কিন্তু এখানে একটা জিনিস মানে আমরা গ্রসলি মিস করে যাই আমার মনে হয়, যে বাংলাদেশের যারা লেফট না তারা সবাই যেন রাইট। এইটা ঠিক না আর কি। এটা হচ্ছে আমাদের কথার মধ্যে চলে আসে, হ্যাঁ, যেন ওইটুকু যে অংশটা আছে, কারণ এরা আসলে মানে কি বলবো যে আলটিমেটলি এরা আসলে লেফটই না। মানে একটা লেফটিস্ট যদি হয় কিভাবে এরা এই পিপল পজিশন গুলিতে যাইতে পারে, বা এই পিপল পজিশন গুলিতে সাবস্ক্রাইব করতে পারে কিভাবে, আপনি যদি আসলে লেফট হয়ে থাকেন। বা বড় প্রশ্ন করা উচিত যে এরা আসলে লেফট কিনা। মানে ধরুন লেফটের বাইরে যারা আছে তারা তো রাইট, এটা তো কথাই না, বরং যারা লেফট বলে দাবি করে এরা আসলে কতটুকু লেফট, কিভাবে লেফট আমি তো দেখি না। মানে আপনি হচ্ছে ওই মুজিব ভক্ত হবেন, ঠাকুর ভক্ত হবেন, মানে সো কল মানে অসাম্প্রদায়িক হবেন, এটা হচ্ছে আপনার লেফটের আইডেন্টিফিকেশন যদি হয়, এটা কিভাবে একটা লেফট আইডিওলজি ঘটনা হইতে পারে। মানে এইটাকে আমাদের কোশ্চেন করতে পারাটা উচিত আর কি। আর লাস্ট যেটা জরুরি, মানে রুবাইদার কথার প্রেক্ষিতেই বলি, এদের কাছ থেকে ডিটাচ হইতে হবে। মানে আমি মনে করি আপনি যদি বাংলাদেশে আসলে সত্যিকার অর্থে রাজনীতি করতে চান, সত্যিকার অর্থে পিপলের করতে চান, মানে সাহিত্য করতে চান, লিটারেচার থেকে আগাইতে চান, এই যে একটা সোকল মূলধারা হয়ে আছে, সোকল একটা সিন্ডিকেট হয়ে আছে, সাহিত্য সিন্ডিকেট, এর বাইরে গিয়ে আপনাকে অপারেট করতে পারতে হবে। মানে এতে করে হচ্ছে যে একটা জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হবে। স্যাক্রিফাইস করতে হবে কিরকম, যে আপনার রাইটার হিসেবে নাম হবে না, আপনি মিডিয়া দিয়ে আপনাকে আসলে আপলোড করবে না, কিন্তু আপনি দেখেন আমি মনে করি যে আপনার যদি সাহিত্য জিনিসটা তৈরি হয় আপনাকে কেউ ফেলে দিতে পারবে না। আপনি দেখেন যে 1960 বা 80 যদি দেখেন, আখতারুজ্জামান ইলিয়াস আনন্দবাজার পুরস্কার দিচ্ছে, দেশ পত্রিকা কবিতা ছাপাইছে, এই জন্য কিন্তু হচ্ছে ওনারা মনে করে যে এরা মানে বড় বড় সাহিত্যিক হয়েছে।
কিন্তু দেখেন এরপরে কিন্তু আর কোনো সাহিত্যিক পাবেন না, ওরা প্রডিউস করতে পারে না। আপনার যদি সাহিত্য মানে আপনার যদি সেই লিটারারি স্ট্রেন থাকে, আপনি যদি লিখতে পারেন, আপনাকে কোনো মিডিয়াম আসলে কয়দিন অস্বীকার করে রাখবেন। আপনি হয়তো তরুণ বয়সে নাম টাম পাবেন না, ওই আমার মতো 50 বছর হয়ে গেলে সভাপতি হইতে পারবেন না। তো সুতরাং আপনারা যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন, সেই লিটারারি সিন্ডিকেটের কাছ থেকে ডিটাচ হইতে পারেন, আমার ধারণা চিন্তা ভাবনা আগায় যাবেন, সাহিত্যের জায়গাটাতে এটা পজিটিভলি ইম্প্যাক্ট করবে। তো এইটা কথা। আর হচ্ছে হানিফের বই নিয়ে একটু বলি, সেটা হচ্ছে যে আর্টের কিছু ব্যাপার থাকে, যে ধরেন ওই আরেকটা প্রসঙ্গ আসতেছিল যে আসলে একটা ঘটনা যখন ঘটে তখন সাহিত্য করা যায় কিনা। রুবাইয়ের সাথে আমি এই জায়গায় একমত। অনেক সময় দেখবেন যে ঘটনাটা যখন ঘটতেছে তখন অনেক সাহিত্য হচ্ছে। যেমন ধরেন আপনি 1971 নিয়ে একটা ভালো উপন্যাস, বা এখনো নাম বলা হয় কিন্তু হচ্ছে আনোয়ার পাশার, হচ্ছে আপনার ওই রাইফেল ঢুকে আওয়ার, ওটা কিন্তু হচ্ছে 1971 জুন জুলাই মাসে লেখা। ওখানে উনি তখনও চাকরি করতেছেন, দেখতেছেন, ঘটনাগুলিকে লিখতেছেন। তো সুতরাং জুলাইয়ের ক্ষেত্রেও এটা সম্ভব, ইমিডিয়েট কিছু রিয়াকশনের জায়গা থেকে ভালো সাহিত্য হইতে পারবে না তা না। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে ওই যে পরবর্তীতে সময় নিয়েও দেখা যায় অনেক কিছু হচ্ছে, কিন্তু এখানে আমি আরেকের সাথে অনেক বেশি একমত আর কি, যে আসলে আর্টিস্ট হিসেবে আমরা তো সমাজের বাইরে না, সমাজের যে ঘটনাগুলি ঘটে সেটার চাপ তো আমাকে নিতে হয়। আমি বুঝতে পারতেছি আমি জুলাই নিয়ে ওইরকম ভালো কবিতা লিখতে পারতেছি না, কিন্তু বা হয়তো ওইরকম যে স্ট্রং আইডিওলজিক্যাল জায়গা থেকে সেটাকে লোকেট করা দরকার সেটা পারতেছি না, কিন্তু সেই প্রেশারটাকেও কিন্তু আমি ফেলে দিতে পারি না। মানে এই প্রেশারটা কিন্তু আর্টিস্ট হিসেবে, রাইটার হিসেবে আমাদেরকে ফিল করতে হয়। তো এই ফিলিংসটাকে ইগনোর না করে আবার ওইটাও ঠিক, আসলে মাথা ঠান্ডা রেখে আমাদেরকে ভাবতে হবে। আমরা একটা প্রোপাগান্ডা ম্যাটেরিয়াল তৈরি করে ফেললে কিন্তু সেটা সাহিত্যের জায়গাতে গিয়ে প্লেস হতে পারবে না। তো সুতরাং একসাথে যেমন এটাকে দেখতে হবে, আর আরেকবার হয় এটাকে হচ্ছে রিপ্রোডিউস করার যে ক্যাপাবিলিটিটা সেটাও ধরে রাখতে হবে আর কি। এটা আমরা ওই যে কিছু না লেখাটা কখনোই ভালো জিনিস না আর কি। হয়তো আমরা যে যে যেভাবে পারে যতটুকু ফিল করে কন্টিনিউ করতে পারাটা জরুরি। তা নাইলে কিন্তু ওনারা চাচ্ছেন, মানে আমি ওই ওনারা বলতে ওই মূলধারাটাকে বুঝাচ্ছি, ওনারা চাচ্ছেন ওনারা যতটুকু করবেন ততটুকুই যেন জুলাই। এই লিমিটেশনের মধ্যে আটকায় থাকা যাবে না। আর কি প্রত্যেকে যে যেটা ফিল করি সেটা বইলে ফেলতে হবে, সেটা ভালো আর্ট দিলে তো হইল। এখন আর্ট, ভালো আর্ট কেমনে হয় ওইটা খুব ইন্টারেস্টিং। মানে এটা হচ্ছে ওই যে সুলাইম আছে এখানে, সুলাইম আমরা একটা বইয়ের কথা বলতেছিলেন, সেটা হচ্ছে গোর থেকে সোনার গাছ, ওই যে শফিউদ্দিন সরকারের। তো ওই বইটা আমি আসলে পড়ি নাই, তো ওনার রেকমেন্ডেশন আমি নিয়েছিলাম। নেওয়ার পরে প্রথম পাতা পড়ার পরে আমি খুব মানে কি বলবো যে মানে অস্বস্তিতে পড়ে গেছি। অস্বস্তিটা কোন জায়গায়, মানে কেন এটা মানে ভালো উপন্যাস হয় নাই, বা কেন ক্রিটিকরা এটাকে অ্যাকসেপ্ট করে নাই। আমি দেখলাম প্রথমেই শুরু হচ্ছে একটা সংলাপ দিয়ে, একজন লোক হচ্ছে গোল থেকে সরানগাতে যাচ্ছে ওই সময়ের জায়গা নিয়ে। কিন্তু আমরা উপন্যাসে কি দেখি, উপন্যাসে প্রথমে হচ্ছে কনটেক্সটটাকে রেডি করতে হয়, একটা বর্ণনা দিতে হয়, কোন সময়ের বর্ণনা, কোন জায়গার বর্ণনা। তারপর হচ্ছে ওইখানে পাত্র পাত্রীদের পরিচয় করাই দিতে হয়, তারপর হচ্ছে পাত্র পাত্রীদের কনভারসেশন আসে। কিন্তু উনি ওখানে করছেন কি প্রথমেই কনভারসেশনে চলে আসছেন। তো যার ফলে হয়েছে কি যে আসলে মানে আমি পুরোটা পড়ি না, পড়লে হয়তো তারপরে আবার উনি হয়তো পরে গিয়ে সেই কনটেক্সটটা ডেভেলপ করছেন। তো কিন্তু উপন্যাসের জায়গা বা আর্টের জায়গা কিন্তু হচ্ছে আপনি এখানে আর্টের একটা হিস্ট্রি আছে, হিস্ট্রি তো আছে, ইভেন্ট তো আছে, এর বাইরে আর্টের কিন্তু একটা হিস্ট্রি আছে। বাংলা আর্টের হিস্ট্রিটা হচ্ছে এরকম, কনটেক্সট ডেভেলপ হয়, কানেক্টেড ডেভেলপ হয়, তারপর ডায়লগ গুলি আসে। বা হুমায়ুন আহমেদকে যে হচ্ছে সস্তা উপন্যাসিক বলা হয় তার কারণ কিন্তু এটা, উনি হচ্ছে ডায়লগ দিয়ে শুরু করেন, এবং ডায়লগের ভিতর দিয়ে কিন্তু আসলে কানেক্টেড ডেভেলপ হইতে থাকে। এবং পরবর্তীতে যে কারণে হুমায়ুন আহমেদ উচ্চায় যান, ওনার ডায়লগের ভিতর দিয়ে কনটেক্সট ডেভেলপ হতে থাকে, যে কারণে পরবর্তীতে আমরা ফিল করতে পারি যে না হুমায়ুন আহমেদ এত খারাপ না। কিন্তু এই যে ট্রেডিশনটা আছে সেই ট্রেডিশনটা হচ্ছে ঘটনা আর কি। আর এখানে একটু মুশকিল, আমি প্রথমে বলতে চাইতেছিলাম আসলে হচ্ছে বাংলাদেশের বইয়ের বাজারটা নিয়ে, যে আপনি চাইলেও কিন্তু বই হচ্ছে ছাপাইতে পারবেন না, মানে আপনার লেখা কোথাও ছাপানোটা মিডিয়ামগুলি তো আসলে টু মাচ সিন্ডিকেটেড আর কি। হ্যাঁ, এইটা তো আসলে
এই প্রোগ্রামটা আমরা বাদবিচার বুকস থেকে হচ্ছে হুসাইন আরিফের বই ছাপাইছে, কিন্তু প্রোগ্রাম কিন্তু হুসাইন আরিফ নিজে করতেছেন। মানে রাইটারের যদি ইচ্ছাটা না থাকতো আমরা কিন্তু এতটুকু সাপোর্ট দিতে পারতাম না। তো আমাদের এখানে সাপোর্ট ফাংশন গুলি কাজ করে না। আমাদের সোসাইটি হচ্ছে মানে সব জায়গা থেকে খুব সিন্ডিকেটেড অবস্থায় আছে, সেটা সাহিত্যে হোক, রাজনীতিতে হোক, ইকোনমিতে হোক। তো এইটা খুব বাজে একটা জিনিস আর কি। এটাকে আমি মনে করি আমাদের ইন্ডিভিজুয়াল অ্যাক্টের ভিতর দিয়ে চাইতে পারতে হবে। মানে এইটার জন্য আপনাকে কেউ পুরস্কার দিবে না, এটার জন্য আপনার কোনো ইকোনমিক বেনিফিট হবে না, কিন্তু মানে সমাজের মানুষ হিসেবে আমাদের তো এক ধরনের দায়িত্ববোধ আমরা ফিল করি, সেই জায়গা থেকে কাজটা করে যেতে হবে। আপনার একটা সত্যের প্রতি, আপনার সমাজের প্রতি, মানুষের প্রতি একটা দায়বদ্ধ তো মানুষ হিসেবে আমাদের মিনিমাম লেভেলে থাইকা যায়। তো ওখান থেকেও আমাদের কাজ করা উচিত আর কি। তো এগুলি করলে আমার মানে এই কাজগুলি করতে থাকলে আপনি দেখবেন যে এর রিওয়ার্ড তো আসলে কখনো পাবেন কখনো পাবেন না, কিন্তু সেটার সাথে অ্যাটাচ করাটা খুব মুশকিলই হবে আর কি। তো এই হচ্ছে জুলাই নিয়ে হানিফের বই নিয়ে কথা আর কি আমার। তো এরকমের আলাপ হইলে, কথা হইলে আমার ধারণা অনেকে ইন্সপিরেশন পাবেন যাতে এই কাজগুলি আমরা করতে থাকি। মানে ওই আরিফ খুব ভালো কথা বলছেন যে আসলে যে কোনো গ্রেট আর্ট যেটাই হচ্ছে দেখবেন যে সোসাইটির কোনো ইভেন্ট থেকে সেটা ইন্সপায়ার হচ্ছে, মানে কাল্পনিক কোনো কিছু দিয়ে কিন্তু হচ্ছে না। তো জুলাইটা একটা বড় ঘটনা। তো সুতরাং এইটাকে মানে এই ঘটনাটাকে কে আসলে অ্যাটাচড করে তার আইডিয়াটাকে বলতে পারবে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আর কি। যেমন অডিসির ব্যাপারটা, অডিসির ব্যাপারটা কিন্তু শুধু যুদ্ধ, বড় যুদ্ধ না, বরং অডিসির যে পরের যে কাহিনীটা সে হচ্ছে রিটার্ন করাটা, ফিরে আসাটা, এবং হচ্ছে তার যে পুরনো সেলফটা ছিল সেটার সাথে রিকানেক্ট করাটা, এবং সেটাকে কিভাবে সে রিগেইন, মানে এই যে মানুষের যে স্ট্রাগল, এই একজন ইন্ডিভিজুয়ালের যে স্ট্রাগল এবং তার যে জার্নি, এটা কিন্তু অডিসির ঘটনা, কিন্তু এটা তৈরি হয়েছে কিন্তু ওই ইভেন্টের জায়গা থেকে। তো সুতরাং ইভেন্টের যে কোনো গুরুত্ব নাই তা কিন্তু না। আমি দেখি যে জুলাইয়ের পরে কিন্তু অনেকের হচ্ছে চিন্তা ভাবনা অনেক চেঞ্জ চলে আসছে। আমরা বলি যে অনেকে চেঞ্জ হতে পারতেছে না, আওয়ামী লীগের অনেকে পারে নাই, কিন্তু আমি ইন বিটুইন মিডল ক্লাসের মধ্যে আমি দেখি আমার বন্ধু বান্ধবদের মধ্যে এরা এখন অনেক কিছু বুঝতে পারে, ফিল করতে পারে। মানে এই চেঞ্জেসটা কিন্তু হচ্ছে, দেখা যাবে যে এই যে একজন মানুষের যে চেঞ্জ হইল, সে একসময় দেখা গেছে আওয়ামী প্রোপাগান্ডাগুলিকে বিশ্বাস করছে, ওগুলিকে সে সাবস্ক্রাইব করছে, কিন্তু যখন ওইটা ভেঙে পড়ছে তখন দেখা যাবে সে নতুন করে বুঝতে পারতেছে তার ভুলগুলি কি ছিল, সে কোন জায়গাগুলিতে মিস করে গেছিল। তো ওইটাও কিন্তু আপনার হয় কি, এটা তো একটা ইন্টেলেকচুয়াল জার্নি থাকে, আবার একটা ক্রিয়েটিভ জার্নিও থাকে। আপনি যখন সেই ইন্টেলেকচুয়াল ট্রান্সফরমেশনটাকে ক্রিয়েটিভ ভাবে তৈরি করতে পারবেন তখন দেখা যাবে যে আসলে জুলাইয়ের নতুন আর্ট তৈরি হবে। তো আমার ধারণা জুলাই নিয়ে অনেকে বলতেছেন এটা ভালো কাজ হচ্ছে, কিন্তু আরো অনেক কাজ হইতে পারে। যেটা বলতেছিলেন আর কি, ইসমাইল হোসেন যেটা বলতেছিলেন, অনেক অনেক ঘটনা এখানে আছে। নোভেট আন্দোলন, এটা নিয়ে খুব ইন্টারেস্টিং। আমি হচ্ছে সম্ভবত 16-17 দিকে বা 20-এর দিকে মনে একবার চিটং গেছি, তখন রিফাত হাসানের সাথে ঘুরতেছি। তো উনি রিক্সায় বললেন যে দেখেন হাসিনার বিরুদ্ধে কোনো আন্দোলন মানে জিততে পারে নাই। তো তখন আমি ইনস্ট্যান্টলি আমরা বললাম যে কেন, নোভেট আন্দোলন তো হয়েছে, ওইটা তো তখন উনিও খুব চমকায় গেল যে আরে হাসিনার বিরুদ্ধে আমরা তো একটা অ্যাচিভ করছি। তো ওইটা কিন্তু একটা ছিল যে খুব ছোট্ট একটা আন্দোলন ছিল 1-2 সপ্তাহে, কিন্তু একটা মোরাল বুস্ট কিন্তু পরবর্তীতে দিচ্ছে যে না, হাসিনাটা আমরা বাধ্য করতে পারছি। এবং আমার ধারণা ওইটার বুস্ট হিসেবে কিন্তু 18 হচ্ছে ঐক্য আন্দোলন হয়েছে, মানে যে আমরা তো এটারে উল্টাইতে পারছি আর কি। এই ব্যাপারে অনেক কাহিনী তৈরি হবে, আমার কারণ অনেক ইন্টেলেকচুয়াল আলাদা তৈরি হবে। থ্যাংক ইউ সবাইকে। হচ্ছে এই যে আমি হুসাইন ভাই তারই গল্প বা দুটা কেন সোজা বাংলায় বলা যায় প্রমোট করছে আপনার দায় আমি তো নিজেও ছাপাইতে পারতেন, উনি আসলে অ্যাপ্রোচ করছিলেন যে এটা বাদ বিচার থেকে ছাপানো যায় কিনা। আমরা গল্পগুলি পড়ছি,
পড়ে আসলে একটা আর্টের তো আসলে পাবলিশার হিসেবে যেটা হয় যে আপনি 100% কানেক্ট করবেন তা না। আমাদের কাছে মনে হচ্ছে যে না, জুলাই নিয়ে গল্প লেখার জায়গাটা উনি এই জায়গাটাতে সৎ ছিলেন এবং উনি ওনার মতো চেষ্টা করছেন। তো সেটা আর্ট হয়েছে কি হয় নাই, তার যেটা মনে হচ্ছে ওনার যে এই সৎ চেষ্টাটা আছে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এই জায়গা থেকে আমরা হচ্ছে ওনার বইটা ছাপাইছি আর কি, যে জুলাইয়ের গল্প লেখার ওনার একটা সৎ প্রচেষ্টা আছে, সেটাকে আমরা অ্যাকনলেজ করছি এবং সেটাকে আমরা পাবলিশ করছি আর কি। এই হচ্ছে আমাদের অ্যাটাচমেন্টের জায়গাটা। মানে এইটা থেকে একটা প্রয়োগ দাঁড়ায় এরকম আমি মনে করি। মূলধারা, উপধারা, দুধারা যত ধরনের যারা আমাদের এই লেখকগুলোর মানে এই শতক আছে, জি জি, এই জায়গা থেকে জায়গা দিচ্ছে না, এই জায়গায় একটা ব্রিজিং স্পেস আমরা পাঠক, মানে আমিও যখন পাঠক তখন কিন্তু আমি ভেতরে ভেতরে লিখিও হ্যাঁ দেখতে দেখতেই তো দেখতে থাকি পাঠক উনি যা করেন তাকে আবার আমি রিক্রিয়েট করছি, একটা আগে লিখুন না, আমার মনের মধ্যে জায়গা যে একটু একটা জায়গা আছে, এই জায়গাটা আরো বড় হওয়া উচিত, আরো মানুষ এগিয়ে আসবে। না না, জায়গা বাংলাদেশে বললাম আমরা ইন্ডিভিজুয়ালি চেষ্টা করলে জায়গাগুলি তৈরি হবে। আর হচ্ছে যে দেখবে যে আমার ধারণা অন্য অনেক জায়গায় অ্যাপ্রোচ করলেও ওনার বইটা ছাপাইতো, কিন্তু মুশকিল হয় যে দেখেন যে একজন বইটা ছাপায়া হচ্ছে সেটাকে তার মধ্যে ব্র্যান্ডিং করে ফেলে, রাইটারের ওই ভয়টাও থাকে। মানে যেমন ধরেন চাইলেও তো আমি আসলে অনেক জায়গায় লেখা ছাপাবো না, মানে রাইটারের ওই স্ট্রেংথ থাকা উচিত। একটা হচ্ছে যে কেউ আমাকে অ্যাকসেপ্ট করলো কিনা সেটা হচ্ছে রাইটারের পরবর্তী প্রশ্ন হওয়া উচিত। আর আমাদের এখানে এই জিনিসগুলি চলে তো আসলে সোশ্যাল এঙ্গেজমেন্টের ভিতর দিয়ে। আপনি কার সাথে উঠা বসা করেন, তারপরে আপনি তার পছন্দের লোক হয়ে যাবেন আর কি। এই জায়গাগুলি এড়াইতে পারলে ভালো। আমাদের বিচারগুলি যত ইন্টেলেকচুয়াল বেসের উপরে ঘটবে, ক্রিয়েটিভ এক্সিলেন্সের উপরে ঘটবে, তত ভালো, তত ভালো ভালো রাইটার তৈরি হতে থাকবেন, ওনারা ইন্সপিরেশন পাবেন। এই আর কি। থ্যাংক ইউ।